সো আজকে আমরা আলোচনা করব ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি অ্যান্ড মেটাবলিক মেডিসিন। এটা অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এটা সম্পর্কে আমার নলেজ অনেক স্ট্রং থাকা লাগবে। প্রথমে আমরা কি করব, পেশেন্টের প্রথমে আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন করব। ক্লিনিক্যাল এক্সামিনেশনে দেখব তার স্কিন টার্গেটটা রিডিউস হয়ে গেছে কিনা, কারণ যে সকল পেশেন্টের ডিহাইড্রেশন থাকে তাদের স্কিন টার্গেটটা কমে যায়। মানে একটা চামড়া যদি আমি টান দিয়ে উপরে তুলি তাহলে সেটা একটু পরে আবার নিচে নেমে আসে, বাট এই সকল পেশেন্টের যাদের ডিহাইড্রেশন আছে তাদের যদি চামড়া উপরে টেনে তুলি অনেক স্লোলি তারা আবার আগের পজিশনে আসবে। এটা দেখে বুঝবো কি পেশেন্টের ডিহাইড্রেশন আছে। এরপর পেশেন্টের ইডিমা থাকতে পারে। ইডিমা আমরা যে লেগে দেখতেছি অথবা ডিপেন্ডেন্ট পার্টে দেখতেছি ফ্লুইড জমতেছে। এরপরে দেখবো কি হাইপোভলিমিয়ার ফিচার আছে কিনা। হাইপোভলিমিয়া মানে কি ফ্লুইড কমে গেছে। ফ্লুইড যখন কমে যাবে স্বাভাবিক সার্কুলেশনের মধ্যে বা ব্লাডের মধ্যে তখন ফ্লুইড যখন কম তখন তারা ভ্যাসেল ওয়ালে কম চাপ দিচ্ছে, অ্যাজ এ রেজাল্ট বিপি ড্রপ করতেছে। এছাড়াও কী পাবো, র্যাপিড পালস অথবা টেকিকার্ডিয়া। একটা মানুষের আগে ছিল 5 লিটার ব্লাড নর্মালি, সাপোজ সে এই ব্লাডটাকে সারা দেহে পাঠাইতো এবং সারা দেহ ভালোভাবে অক্সিজেন সাপ্লাই পাইতো। এখন কোনো কারণে তার ব্লাড সার্কুলেশন আছে ধরি আমরা 3 লিটার, তাহলে ব্যক্তির তো অক্সিজেন সাপ্লাই ওই আগের মতনই লাগবে। ব্লাডটা কমে গেছে। এখন কি করতে হবে, এই কম পরিমাণ ব্লাডকে বারবার হচ্ছে কম সময়ের মধ্যে সারা দেহে সার্কুলেট করতে হবে। দ্যাটস ওয়াই হার্ট বেশি বেশি পাম্প করবে অনেক কম সময়ের ভিতরে। এই জন্য হার্টে কী হবে, টেকিকার্ডিয়া। আর এটার ক্লিনিক্যাল ফাইন্ডিং আমরা কী পাবো, র্যাপিড পালস। ওকে, তারপরে হচ্ছে একটা পেশেন্টের যখন ভলিউম ওভারলোড হবে, হাইপার ভলিউমিয়া, যেমন হার্ট ফেলিওর যদি আমি চিন্তা করি, সিকেডি যদি চিন্তা করি, লিভার ফেলিওর যদি চিন্তা করি, তখন পেশেন্টের কী হচ্ছে, ফ্লুইড ওভারলোড হলে আমরা প্রথমে তাকাবো কোথায়, জেবিপি জোগুলার বেইনে দেখব এটা কি হয়েছে, উপরে উঠে গেছে পালসটা। তাহলে রেজড জেবিপি থাকবে, একটা এক্সট্রা হার্ট সাউন্ড শুনতে পারবো, আর লাংসের মধ্যে ফ্লুইড ওভারলোডের জন্য স্টেথো দিয়ে ক্রেপিটেশন পাবো। এছাড়াও কর্নিয়াল আর্কাস পাইতে পারি, যাদের লিপিড ডিপোজিশন বেশি হচ্ছে চোখের চারপাশে, মানে কর্নিয়ার চারপাশে, কর্নিয়াল আর্কাস। এগুলো এই যে সাদা কালারের এটা কর্নিয়াল আর্কাস। তারপরে হচ্ছে জ্যান্থালেজমা হতে পারে কাদের, যাদের লিপিড শরীরে লিপিড বেশি, ব্লাডের তখন ব্লাড থেকে লিপিডগুলো চলে আসবে কোথায়, বিভিন্ন স্কিনে ডিপোজিশন হবে, যেমন চোখের চারপাশের স্কিনে ডিপোজিশন হইতেছে, এইগুলা চর্বি জমছে হলুদ কালারেরগুলো। আবার কি করতে পারে, বিভিন্ন ট্যান্ডন যে আছে আমাদের শরীরের, এই ট্যান্ডনে গিয়া জমতে পারে। যখন ট্যান্ডনে গিয়া জমবে তখন তাদেরকে আমরা বলবো জ্যান্থোমা। এখন একটা পেশেন্টের কি হচ্ছে, হাইপারনেট্রিমিয়া, মানে সোডিয়ামটা বেশি। আমরা তো হাইপোনেট্রিমিয়া বা হাইপারনেট্রিমিয়া হচ্ছে কিনা এটা কোথায় দেখি, সার্কুলেশনে, তাই না? ব্লাড থেকে মানে সিরিঞ্জের মাধ্যমে তো আমরা ব্লাড নিই, তো পরে দেখি এই ব্লাডের মধ্যে সোডিয়াম পটাশিয়াম এগুলোর লেভেল কতটুকু, সেটা দেখে ডিটেক্ট করি এটা কি হাইপো নাকি হাইপার। তাহলে এই একটা পেশেন্টের যদি আমি ব্লাড নিয়ে দেখি সোডিয়ামের পরিমাণটা বেশি সার্কুলেশনে, তার মানে কি তার হাইপারনেট্রিমিয়া। এখন সোডিয়ামের কাজ কি, সোডিয়ামের কাজ হচ্ছে সে পানিকে ধরে রাখে সার্কুলেশনের ভিতরে এবং সে অসমোলারিটি দেয়। তো নর্মালি মানুষের সার্কুলেশনের অসমোলারিটি হচ্ছে 280 থেকে 300। যে সকল পেশেন্টের সোডিয়াম লেভেলটা বেশি তাদের অসমোলারিটি বেড়ে গেল, সাপোজ মনে করি 320, তখন কি হবে, সেলের যে অসমোলারিটি সেটা এই 320-এর থেকে কম, তখন সেলের ভিতরের যে ফ্লুইডগুলো ছিল সেইগুলা ড্র্যাগিং হয়ে কোথায় আসবে, সার্কুলেশনে, কারণ এখানে অসমোলারিটি বেশি, সোডিয়াম তাদের আকর্ষণ করবে। অ্যাজ এ রেজাল্ট সেলের সাইজ কমে যাবে অথবা সেল শ্রিঙ্কেজ করবে। এছাড়াও আর কী পাবো, ডিজিনেস, মাথা ঘোরাবে, ডিলেরিয়াম, পাগলামি করবে একটু, অ্যান্ড দেন উইকনেস থাকবে। আর এর বিপরীত হবে কোথায়, হাইপোনেট্রিমিয়াতে কী হতেছে, সার্কুলেশনে সোডিয়ামের পরিমাণ কমে যাচ্ছে। যখন সোডিয়ামের পরিমাণ কমে যাচ্ছে তখন অসমোলারিটি 280-রও কম হবে, লেস দেন 280। তখন অসমোলারিটি যেহেতু কম, অ্যাজ এ রেজাল্ট সার্কুলেশন থেকে ফ্লুইড কোথায় চলে যাবে, সেলের ভিতরে যখন চলে যাবে তখন সেলটা ইডিমেটাস হবে। এটা যদি আমি সিএনএসের একটা সেল চিন্তা করি, মানে ব্রেইনের, তখন কি হবে, সেরেব্রাল ইডিমা। এছাড়া এই পেশেন্টের কী থাকবে, ভমিটিংয়ের হিস্ট্রি থাকবে, কারণ বমি করে সে সোডিয়ামগুলো বের করে দিচ্ছে, সোমনোলেন্স থাকবে, সিজার হবে, কোমা হবে। তাহলে
সিজার হচ্ছে ইজ এ ক্লিনিক্যাল ফিচার অফ হাইপোনেট্রিমিয়া। তাহলে যে সকল পেশেন্টের হাইপোনেট্রিমিয়া বা সিজার হচ্ছে, যে সকল পেশেন্টের সিজার হচ্ছে তাদের একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস রাখবো কি, হাইপোনেট্রিমিয়া। এরপরে চোখের মধ্যে কিছু স্পট পাইতে পারি, এরকম রেড স্পট। এরকম রেড স্পট যদি পাই তখন আমি তাদেরকে বলবো চেরি রেড স্পট, এবং এটা আমি ফান্ডোস্কোপি করে পাচ্ছি, চোখের ফান্ডাস দেখতেছি। আর তখন ডায়াগনোসিস কী হবে, সেন্ট্রাল রেটিনাল আর্টারি অক্লুশন। এটা আমরা আবার অপথ্যালমোলজিতে রিভাইজ দেব। এছাড়াও কিছু ফাইন্ডিং পাইতে পারি এখানে, পোরফাইরিয়া কিউটেনিয়া টার্ডা। পোরফাইরিয়া কিউটেনিয়া টার্ডাতে এরকম স্কিনে ফটোসেন্সিটিভ র্যাশ থাকে কিছু। হাইপারলিপিডিমিয়াতে এই যে এইখানে এই যে কী জমছে, চর্বি জমছে, এদেরকে বলি জ্যান্থোমা, ট্যান্ডন জ্যান্থোমা। আমরা হচ্ছে পড়ছিলাম, জেনেটিক্সে পড়ছিলাম, ট্যান্ডন জ্যান্থোমা কোথায় থাকে, হাইপার ট্রাইগ্লিসারাইডেমিয়া, টি ফর টি। ওকে, এছাড়াও কিছু ইরাপটিভ জ্যান্থোমা পাইতে পারি এরকম, এগুলো রিডিং দিব। এখান থেকে আমার মাস্টুনু পরে সবগুলাই আছে, এগুলো জাস্ট রিডিং দিব, মুখস্থ করার দরকার নেই, আমরা পরে মুখস্থ করবো। শুধু এটা মুখস্থ করে রাখবো, চেরি রেড স্পট কোথায় পাবো, সেন্ট্রাল রেটিনাল আর্টারি অক্লুশন। আমরা এর আগে পড়ছিলাম পয়জনিংয়ের চ্যাপ্টারে, পয়জনিং বলতে এনভেনোমেশনের চ্যাপ্টারে, যে ডিপি স্টিক ইউরিন টেস্ট কি বলছিলাম দেখাবো, তার দেখানো নাই। ডিপি স্টিক ইউরিন টেস্ট কি, আমরা একটা এরকম বিকারের মধ্যে পেশেন্টের ইউরিন নিছি, হ্যাঁ, এগুলো হচ্ছে ইউরিন। ইউরিন নেওয়ার পরে এই যে একটা স্ট্রিপ, সেটাকে এই ইউরিনের মধ্যে ডুবাবো। ডুবানোর পর কিছুক্ষণ পরে রেখে এরপর আবার তুলবো, তুলে দেখবো তার কালার চেঞ্জ হয়েছে। কালার চেঞ্জ হইলে এরকম একটা সাথে থাকে, বোতল থাকে, এই বোতলের সাথে মিলাবো যে কীরকম কালার চেঞ্জ হয়েছে। এটা হচ্ছে ডিপি স্টিক ইউরিন টেস্ট। এখানে একটা ইসিজি দিছে, হাইপোক্যালেমিয়ান হাইপারক্যালেমিয়ার ইসিজি। অনেক কথা আছে এগুলা, বাট আমরা একদম সিম্পল হইতে জেনে রাখি, একটা পেশেন্টের যখন হাইপারক্যালেমিয়া হচ্ছে মানে পটাশিয়াম লেভেল বেশি, তখন পেশেন্টের কী পাবো, টল পিক টি, এটা হচ্ছে টি ওয়েভ, টল পিক টি পাচ্ছি। এরকম টল টি আর কোথায় পাইতে পারি, টল টি পাইতে পারি হচ্ছে একুইডামাইয়ের পেশেন্টের ক্ষেত্রে। একুইডামাইয়ের পেশেন্টে কী হচ্ছে, সেলগুলা মরে যাচ্ছে, একটা সময় পরে সেল লাইসিস হয়ে সেলের ভিতরের যেই পটাশিয়াম আছে সেই পটাশিয়ামগুলা বাইরে চলে আসবে, তাহলে কি হইতেছে, হাইপারক্যালেমিয়া হচ্ছে না। তো দ্যাটস ওয়াই এখানে আমি কী পাবো, টল টি পাবো। আবার হাইপোক্যালেমিয়ার কথা যদি চিন্তা করি, হাইপোক্যালেমিয়া অনেক কারণেই হইতে পারে। তো হাইপোক্যালেমিয়াতে আমরা কী পাবো, একটা জিনিস যদি মনে রাখি সেটা হচ্ছে ইউএফ, এটা আমরা আগেও বলছি, এটা হচ্ছে পি কিউ আর এস, টি হলে একটা এক্সট্রা ওয়েভ, এটা হচ্ছে টি ওয়েভ, ইউএফ, এটা পাবো হাইপোক্যালেমিয়াতে। এই দুইটা জিনিস হচ্ছে মাস্ট টু নো। এখন হচ্ছে ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইট হোমিওস্টেসিসের কথা যদি চিন্তা করি, আমরা সেই ছোটোবেলা থেকে পড়তেছি একটা মানুষের শরীরের 60% হচ্ছে পানি। তাহলে ওই হিসাব যদি চিন্তা করি, একটা 70 কেজি ওজনের ব্যক্তির 40 লিটার পরিমাণ কী থাকবে, পানি থাকবে। এই যে 40 লিটার, এটা তার সারা দেহে থাকতেছে। আমরা জানি শরীরের ফ্লুইডের যেই এনভায়রনমেন্টটা, এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতেছি, একটা হচ্ছে ইসিএফ এক্সট্রাসেলুলার ফ্লুইড, আর একটা হচ্ছে আইসিএফ ইন্ট্রাসেলুলার ফ্লুইড। ইন্ট্রাসেলুলার ফ্লুইড মানে তো সেলের ভিতরের যেই ফ্লুইডগুলা এইগুলা, আর এক্সট্রা সেলুলার ফ্লুইড মানে কি, সেলের বাইরে। এখন সেলের বাইরে কী কী আছে, যদি আমি দুইটা সেল চিন্তা করি, এই দুইটা সেলের মাঝের যে ফ্লুইড, এদেরকে বলতেছি ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, তাহলে এটা একটা এক্সট্রা সেলুলার ফ্লুইড। আবার যদি চিন্তা করি রক্ত, রক্ত কোথায় সার্কুলেট করতেছে, ব্লাড ভেসেলের ভিতরে, এটাও তো সেলের বাইরে, তাহলে এটা হচ্ছে আরেকটা এক্সট্রা সেলুলার ফ্লুইড। তো এরকম যদি চিন্তা করি, আইসিএফ মানে সেলের ভিতরে ফ্লুইড থাকতেছে টোটাল কত, 25 লিটার। আর ইসিএফ যদি চিন্তা করি, ইসিএফ টোটাল থাকতেছে 15 লিটার। এই 15 লিটারের মধ্যে প্লাজমা থাকতেছে হচ্ছে 3 লিটার, আর ইন্টারস্টিশিয়াল ফ্লুইড থাকতেছে 12 লিটার। ওকে, আমরা এখানে দেখি
এটা হচ্ছে সেলের ভিতরে আইসিএফ, ইন্ট্রাসেলুলার ফ্লুইড। কতটুকু থাকতেছে? 25 লিটার সারা দেহে মিলে। আর সেলের মাঝে যে ফাঁকা অংশ এগুলা ইন্টারস্টিশিয়াল স্পেস। এই ইন্টারস্টিশিয়াল স্পেসে যেই ফ্লুইডটা থাকতেছে এদেরকে বলতেছি আমরা ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। এই ইন্টারস্টিশিয়াল ফ্লুইড টোটাল শরীরে কতটুকু থাকতেছে? 12 লিটার। আর কি আছে? ব্লাড ভেসেল। ব্লাড ভেসেল এর মধ্যে কি থাকে? প্লাজমা। এই প্লাজমার পরিমাণ কত? 3 লিটার। তাহলে ফ্লুইড কম্পার্টমেন্টকে আমরা দুইটা ভাগে ভাগ করতেছিলাম। একটা ছিল আইসিএফ যেটার পরিমাণ 25, আরেকটা ছিল ইসিএফ। ইসিএফ আবার দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড আর একটা হচ্ছে প্লাজমা ফ্লুইড। তাহলে দুইটা যদি আমি যোগ করি 3 লিটার যোগ 12 লিটার 15 লিটার, তাহলে ইসিএফ এর পরিমাণ হচ্ছে 15 লিটার। আর তাহলে টোটাল ফ্লুইড যদি হিসাব করি তাহলে কত হয়? শরীরের টোটাল ফ্লুইড ইসিএফ এবং আইসিএফ মিলাইয়া, তাহলে আইসিএফ যোগ ইসিএফ। আইসিএফ হচ্ছে 25 লিটার, ইসিএফ কত? প্লাজমা হচ্ছে 3 লিটার, আর ইন্টারস্টিশিয়াল ফ্লুইড হচ্ছে 12 লিটার। 25 লিটার যোগ 15 লিটার, তাহলে তো টোটাল শরীরের ফ্লুইডের পরিমাণ 40 লিটার। ওকে, এখন এই যে সেল নিয়ে আলোচনা করতেছি, সেলের ভিতরের এটাকে এনভায়রনমেন্টটাকে বলতেছি ইন্ট্রাসেলুলার ফ্লুইড। এই ইন্ট্রাসেলুলার ফ্লুইডে যেই ইলেকট্রোলাইটগুলো থাকে এবং এক্সট্রা সেলুলার ফ্লুইডে যে ইলেকট্রোলাইটগুলো থাকে তারা ভিন্ন। যেমন আমি যদি চিন্তা করি সেলের ভিতরে কী কী থাকে, সেলের ভিতরে সবথেকে বেশি থাকে হচ্ছে পটাশিয়াম আয়ন, এর সাথে থাকে কি? ফসফেট, এবং কিছু নেগেটিভ প্রোটিন থাকতে পারে। তাহলে এগুলো আমাকে মাস্ট টু নো জানতে হবে। তাহলে সেলের ভিতরে সবথেকে বেশি কোন আয়ন থাকে? ক্যাটায়নের মধ্যে, মানে যেগুলো পজিটিভ চার্জ সমৃদ্ধ সবথেকে বেশি থাকে হচ্ছে পটাশিয়াম। নেগেটিভ চার্জ সমৃদ্ধ সবথেকে বেশি আয়ন কোনটা থাকে? ফসফেট। এটা হচ্ছে সেলের ভিতরে। আর সেলের বাইরের কথা যদি চিন্তা করি সেটা হচ্ছে প্লাজমা বা ইন্টারস্টিশিয়াম। এইখানে পজিটিভ আয়ন সবথেকে বেশি থাকে কোনটা? সোডিয়াম। আর নেগেটিভ আয়ন সবথেকে বেশি কোনটা থাকে? ক্লোরাইড। তাহলে সবথেকে বেশি পজিটিভ আয়ন থাকে কোনটা? ইসিএফে, সোডিয়াম। আর নেগেটিভ আয়ন সবথেকে বেশি কোনটা থাকে? ক্লোরাইড। এটা হচ্ছে মাস্ট টু নো। এখন এই যে সেলের ভিতরে এবং বাইরে ক্যাটায়ন এবং অ্যানায়নের কনসেন্ট্রেশন, এটাকে মেনটেন করে কে? আমরা বাচ্চাকাল থেকে পড়তেছি সোডিয়াম পটাশিয়াম পাম্প। আমরা জানি সোডিয়াম পটাশিয়াম পাম্প একটা অ্যাক্টিভ ট্রান্সপোর্টার। কেন অ্যাক্টিভ কেন বলতেছি? কারণ সে এনার্জি ইউজ করতেছে। এই এনার্জিটার একটু মেডিকেলের শুদ্ধ নাম হচ্ছে এটিপি। তাহলে সোডিয়াম পটাশিয়াম পাম্প এটিপিকে ইউজ করে। তো এটিপিকে তো ভাঙতে হবে, এটিপিকে ভাঙে কে? এটিপেজেস এনজাইম। এই জন্য এই সোডিয়াম পটাশিয়াম পাম্পের আরেকটু সুন্দর নাম হচ্ছে সোডিয়াম পটাশিয়াম এটিপেজেস, কারণ তারা এটিপিকে ভেঙে ওই এনার্জিকে ইউটিলাইজ করার মাধ্যমে কি করতেছে? কি করে? সোডিয়ামকে, 3টা সোডিয়ামকে সেলের বাইরে পাঠায়, 2টা পটাশিয়ামকে সেলের ভিতরে পাঠায়। এটা হচ্ছে এই জন্য বলে সেলস আর bags of potassium floating into the river অথবা ওশিয়ান, যেটাই বলি না কেন, ওশিয়ান অফ সোডিয়াম। সোডিয়াম মানে হচ্ছে লবণাক্ত পানিতে, ঠিক আছে না? লবণাক্ত পানিতে কে একটা ব্যাগ ফেলে দিয়েছি, ওই ব্যাগের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে। ওকে, এটা হচ্ছে মনে রাখার কৌশল। তাহলে 3টা সোডিয়ামকে বাইরে বের করে দিচ্ছে সোডিয়াম পটাশিয়াম এটিপেজেস, আর 2টা পটাশিয়ামকে ভিতরে ঢুকাচ্ছে। এটা অনেকবার লাগবে আমাদের। তাহলে এখানে মাস্ট টু নো, এইখানে হচ্ছে সবগুলাই এমসিকিউ আকার আসতে পারে, আমি নাইস টু নো দিয়ে রাখলাম। একটা মানুষের 60% পানি, 70 কেজির ক্ষেত্রে 40 লিটার থাকবে ফ্লুইড, এর মাঝে 12 লিটার হচ্ছে ইন্টারস্টিশিয়াল, 15 লিটার হচ্ছে টোটাল এক্সট্রা সেলুলার, 3 লিটার হচ্ছে প্লাজমা। এগুলো নাইস টু নো সবগুলা। সেলের ভিতরে সবথেকে বেশি পজিটিভ চার্জ সমৃদ্ধ ক্যাটায়ন কোনটা থাকে? পটাশিয়াম। আর সেলের বাইরে পজিটিভ চার্জ সমৃদ্ধ ক্যাটায়ন থাকে সোডিয়াম। আর অ্যানায়ন থাকে কোনটা সেলের বাইরে সবথেকে বেশি? ক্লোরাইড। আর সেলের ভিতরে অ্যানায়ন থাকে সবথেকে বেশি কোনটা? ফসফেট। আর এই যে সোডিয়াম পটাশিয়ামের যেই ইটা মেইনটেনিং হচ্ছে ক্যাটায়ন এবং অ্যানায়ন, মেইনলি ক্যাটায়ন, সেটা কাজ কার মাধ্যমে? সোডিয়াম পটাশিয়াম এটিপেজেস এর মাধ্যমে। এখন আমরা আলোচনা করবো সব থেকে ইম্পর্টেন্ট দিকটা,
এটা হচ্ছে প্রক্সিমাল রেনাল টিউবিউল, মানে বিভিন্ন রেনাল টিউবিউলগুলো। আমরা তো জানি একটা কিডনির মধ্যে কি আছে, কিডনির ফাংশনাল ইউনিট হচ্ছে নেফ্রন, তাই না? কিডনির ফাংশনাল ইউনিট হচ্ছে নেফ্রন। এটাও যদি হয় গ্লোমেরুলাস, গ্লোমেরুলাস মানে কি, এটা হচ্ছে ক্যাপিলারি, 50টা বা 40টা ক্যাপিলারির সমষ্টি, এটা হচ্ছে গ্লোমেরুলাস। কি করতেছিল এই দিক দিয়া? এফারেন্ট আর্টেরিয়ল। আচ্ছা, একটু ভালো করে দেখাই দিই। এটা ছিল আমার ডিসেন্ডিং থোরাসিক অ্যাওয়ার্টা অথবা ডিসেন্ডিং অ্যাবডোমিনাল অ্যাওয়ার্টা, আর কি অ্যাবডোমিনে চলে আসছে ডিসেন্ডিং অ্যাবডোমিনাল অ্যাওয়ার্টা। এই ডিসেন্ডিং অ্যাবডোমিনাল অ্যাওয়ার্টা থেকে একটা ব্রাঞ্চ আসবে কি, যেটা রেনাল আর্টারিকে মানে কিডনিকে সাপ্লাই দেবে, এটাকে বলি আমরা রেনাল আর্টারি। এই রেনাল আর্টারিটা পরবর্তীতে আরও ভাগ হয়ে কি হবে, এফারেন্ট আর্টেরিয়ল। এই এফারেন্ট আর্টেরিয়ল গিয়া পরবর্তীতে ফর্ম করতেছে গ্লোমেরুলাস। এগুলো হচ্ছে ক্যাপিলারি, হ্যাঁ, গ্লোমেরুলাস। গ্লোমেরুলাস দিয়ে ফিল্ট্রেশন হয়ে কোথায় আসবে, বোম্যান্স ক্যাপসুল, ঠিক আছে, বোম্যান্স ক্যাপসুলে আসবে। আর এই দিক দিয়ে ব্লাড বের হয়ে যাবে কোথায়, ইফারেন্ট আর্টেরিয়ল। ইফারেন্ট আর্টেরিয়লে গেল, দেন ইফারেন্ট আর্টেরিয়ল পরবর্তীতে কী ফর্ম করবে, ভেইন ফর্ম করবে। তাহলে বোম্যান্স ক্যাপসুলে এরকমভাবে গ্লোমেরুলাস থেকে বিভিন্ন সাবস্টেন্স, ক্যাটায়ন, আয়ন, এগুলো ফিল্টার হইল। ফিল্টার হওয়ার পরে এটাকে বলতেছি নেফ্রনের শুরু, বোম্যান্স ক্যাপসুল, দেন হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, দেন ডিসেন্ডিং লুপ অফ হেনলি, দেন অ্যাসেন্ডিং লুপ অফ হেনলি, এরপরে আর্লি ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, লেট ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, আলটিমেটলি কোথায় হচ্ছে কালেক্টিং ডাক্ট। তারপরে কোথায় আসতেছে, রেনাল পেলভিস। রেনাল পেলভিস দিয়ে যাইতেছে কোথায়, আপার পার্ট অফ দ্য রেনাল ইউরেটার, দেন লোয়ার পার্ট অফ দ্য ইউরেটার, এরপরে আসবে ব্লাডার, ব্লাডার থেকে ইউরেথ্রা হয়ে প্রস্রাবের মাধ্যমে আমি বের করে দিচ্ছি। ওকে, এখন আমরা আলোচনা করব এই নেফ্রনের প্রক্সিমাল যে পার্ট বলছিলাম, প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, সেই প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলে কী কী হচ্ছে। ওকে, বোম্যান্স ক্যাপসুল গ্লোমেরুলাস থেকে ফিল্টার হয়ে আসলো, দেন প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল। প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলে তাহলে কী থাকবে, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলার সেল, এগুলো প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলার সেল। আর এটা কি, এটা হচ্ছে লুমেন অফ প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, এগুলো হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলার সেল। এর বাইরে কি, ইন্টারস্টিশিয়াম, আর এইখানে কি আছে, ব্লাড ভেসেল। ওকে, তাহলে এইখান দিয়ে ফিল্টার হইতেছে কি, চিন্তা করি সোডিয়াম ফিল্টার হয়েছে। এই সোডিয়ামগুলা কি হবে, 65% অফ দ্য সোডিয়াম রিঅ্যাবজর্পশন হবে কোথায়, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলার সেলের মাধ্যমে। কিভাবে, কয়েকটা ট্রান্সপোর্টার আছে, যেমন এইখানে একটা সেল নিয়ে যদি আমি আলোচনা করি, এইখানের একটা সেল সাপোজ আমি এইখানে আঁকাইলাম, এর কি আছে, এটা হচ্ছে লুমিনাল সাইড, আর লুমিনাল সাইড বাকি যে সাইডটা, এটাকে আমরা বলি ব্যাজোল্যাটারাল সাইড, ব্যাজোল্যাটারাল সাইড, ঠিক আছে। এই ব্যাজোল্যাটারাল সাইডের এখানে কি আছে, পরে ব্লাড ভেসেল, ইন্টারস্টিশিয়াম। তো আমরা জানি প্রত্যেকটা সেলে কি থাকে, সোডিয়াম পটাশিয়াম পাম্প। তো সোডিয়াম পটাশিয়াম পাম্প, সোডিয়াম পটাশিয়াম পাম্প কি করবে, সেলের ভিতরে ঢুকাবে পটাশিয়াম 2টা, বাইরে আনবে কি 3টা সোডিয়াম। এই সোডিয়াম যাবে কোথায়, সার্কুলেশনে। তাহলে এইভাবে যেহেতু কাজ করতেছে, নর্মালি প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলার সেলের ভিতরে সোডিয়াম কম থাকবে, কারণ সোডিয়ামগুলো সে বের করে দিচ্ছে, আর পটাশিয়াম বেশি থাকবে। যেহেতু সোডিয়াম কম, আর এইখানে ছিল লুমিনাল সাইড মানে লুমেন অফ দ্য প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, আর এইখানে কি থাকবে, ফিল্টার হয়ে সোডিয়াম আসছে। তাহলে এই সোডিয়ামগুলো কি করবে, দেখতেছে এইখানে লুমেনের ভিতরে সোডিয়ামের কনসেন্ট্রেশন বেশি, কিন্তু সেলের ভিতরে সোডিয়ামের কনসেন্ট্রেশন কম, যেহেতু তারা সোডিয়াম পটাশিয়াম এটিপিসের মাধ্যমে বাইরে চলে যাচ্ছে। যেহেতু কনসেন্ট্রেশন কম, এই সোডিয়াম ট্রাই করবে কি, সেলের ভিতরে ঢুকতে। এই সেলের ভিতরে ঢোকার জন্য প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলার সেলে 2টা ট্রান্সপোর্টার আছে,
একটা ট্রান্সপোর্টার হচ্ছে সোডিয়াম গ্লুকোজ কোট্রান্সপোর্টার তারা, আচ্ছা আমি মুছে দিই, তাহলে সোডিয়াম ফিল্টার হইতেছিল, ফিল্টার হইয়া কোথায় ঢুকতেছিল, লুমেন অফ দ্য প্রক্সিমাল কনভোলেটেড টিউবিউল, লুমেন অফ দ্য প্রক্সিমাল কনভোলেটেড টিউবুলে ঢুকলো। দেন প্রক্সিমাল কনভোলেটেড টিউবুলার যে সেল, এই সেলের ভিতরে সোডিয়াম কম, কারণ সোডিয়াম পটাশিয়াম এটিপেজের মাধ্যমে সোডিয়ামগুলো বাইরে চলে গেছে। অ্যাজ এ রেজাল্ট সোডিয়ামের একটা গ্রেডিয়েন্ট তৈরি হয়েছে যে লুমেন থেকে যাতে সেলের ভিতরে ঢুকতে পারে। ঢুকে দুইটা উপায়ে, একটা হচ্ছে সোডিয়াম গ্লুকোজ কোট্রান্সপোর্টার, এ কী করবে, সোডিয়ামও ঢুকাবে সেলের ভিতর, গ্লুকোজও ঢুকাবে সেলের ভিতর, ঠিক আছে। আর এটার আরেকটা শুদ্ধ নাম হচ্ছে HgL2, সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার। এসে হচ্ছে সোডিয়াম, জিএল হচ্ছে গ্লুকোজ, টিতে হচ্ছে ট্রান্সপোর্টার, সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার। তাহলে সে ট্রান্সপোর্টার মানে একসাথে দুইটাই ঢুকাইতেছে, কাউন্টার না। কাউন্টার মানে হচ্ছে একটা ঢুকাবে ভিতরে, আরেকটা হবে বাইরে ঢুকাবে। তাহলে এখানে দুইটাই যেহেতু ভিতরে ঢুকাচ্ছে এই জন্য বলি ট্রান্সপোর্টার। তাহলে সোডিয়ামও ঢুকতেছে, গ্লুকোজও ঢুকতেছে। তাহলে এই যে সোডিয়াম ঢুকতেছে, এই সোডিয়াম ঢোকার ফলে এই যে সেলের ভিতরে যে সোডিয়াম কম ছিল সেটা একটু আবার সামঞ্জস্যতায় আসতেছে। আর গ্লুকোজ ঢোকার সুবিধা হচ্ছে আমরা নর্মালি কোনো পেশেন্টের গ্লোমেরুলাস দিয়ে যদি গ্লুকোজ ঢুকে এটা 100% রিঅ্যাবজর্পশন হয়ে যায়, এরকমভাবে রিঅ্যাবজর্পশন হয়ে যায়। ইউরিনের মধ্যে আমরা এই জন্য গ্লুকোজটা পাই না। তাহলে এই পেশেন্টকে মানে যদি একটা পেশেন্ট আমার কাছে আসে যে তার গ্লুকোজ ব্লাডের মধ্যে বেশি, যেমন ডায়াবেটিস মেলাইটাস, তাহলে যেই সকল পেশেন্টের ডায়াবেটিস মেলাইটাস আছে তাকে যদি আমি এই HgL2 ইনহিবিটরটা মানে HgL2টা ইনহিবিট করে দেই, তখন গ্লুকোজ আর রিঅ্যাবজর্পশন হয়ে ব্লাডে ঢুকতে পারবে না। অ্যাজ এ রেজাল্ট গ্লুকোজটা কোথায় দিয়ে পাস হয়ে যাবে, ইউরিনে পাস হবে। ইউরিনে পাস হবে দেখে আমরা ইউরিনের মধ্যে সুগার পাইতেছি, হ্যাঁ, কিন্তু সেলের ভিতরে সুগার ঢুকাইতে পারতেছি না। ইউরিনের মাঝখান দিয়ে আমি যে সুগারটা বের করে দিচ্ছি এটার সুবিধা হচ্ছে ব্লাডের মধ্যে সুগারের পরিমাণ কমে যাচ্ছে, ডায়াবেটিস মেলাইটাসটা মেইনটেইন হচ্ছে। অসুবিধা কি, অসুবিধা হচ্ছে যখন ইউরিন দিয়ে সুগারটা বের হয়ে যাবে তখন ইউটিআই হওয়ার চান্স থাকে, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস হওয়ার চান্স থাকে, ঠিক আছে। তো এই দুইটা হচ্ছে কার্ডিওতে পড়বো আমরা বিস্তারিত, মাস্ট টু নো। তাহলে একটা ট্রান্সপোর্টার ছিল সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার, এটার মাধ্যমে সোডিয়ামও ঢুকাইতেছি গ্লুকোজও ঢুকাইতেছি। আরেকটা ট্রান্সপোর্টার হচ্ছে সোডিয়াম প্রোটন কাউন্টার ট্রান্সপোর্টার, এটার মাধ্যমে কি করতেছে, সোডিয়াম সেলের ভিতরে ঢুকতেছে লুমেন থেকে, বাট সেলের ভিতর থেকে প্রোটনটা কোথায় চলে আসতেছে, সেলের ভিতর থেকে প্রোটনটা বাইরে চলে আসবে। তাহলে এটা আমরা আরেকবার একটু রিভাইজ দিই। একটা ছিল সোডিয়াম গ্লুকোজ কোট্রান্সপোর্টার, এটা দিয়ে সোডিয়ামও ঢুকতেছিল গ্লুকোজও ঢুকতেছিল, কোথায়, প্রক্সিমাল কনভোলেটেড টিউবুলার সেলের ভিতরে। আরেকটা ছিল সোডিয়াম প্রোটন কাউন্টার ট্রান্সপোর্টার, তাহলে এটা দিয়ে লুমেন থেকে সেলের ভিতরে সোডিয়াম ঢুকতেছিল, বাট সেলের ভিতর থেকে প্রোটনটা লুমেনে চলে আসতেছিল। অ্যান্ড প্রোটন মানে তো আমরা জানি কি, অ্যাসিড। নর্মালি জিএফআর যে থাকে, এই জিএফআরের মধ্যে বাইকার্বনেট যেটা একটা অ্যালকালি, হ্যাঁ, এই বাইকার্বনেটটা ফিল্টার হয়। কারণ বাইকার্বনেটটা ফিল্টার হইল
এই বাইকার্বনেট, এই যে বাইকার্বনেট যেটা ফিল্টার হয়েছিল সেটা এই যে সেলের ভিতর থেকে যে প্রোটনটা আসলো এই প্রোটনের সাথে যুক্ত হবে, প্রোটন প্লাস বাইকার্বনেট যুক্ত হয়ে তারা কী করবে, কার্বনিক অ্যাসিড H2CO3। এই কার্বনিক অ্যাসিডকে আবার কার্বনিক অ্যানহাইড্রেস, যেটা আর কি টিউবুলার সেলের মেমব্রেনে থাকে, এখানে ধরি কার্বনিক অ্যানহাইড্রেস, এটা গিয়া এই কার্বনিক অ্যাসিডকে ভেঙে দিবে, ভেঙে কি তৈরি করবে, ওয়াটার এবং কার্বন ডাইঅক্সাইড। ওয়াটার তো আমি ইউরিন দিয়ে বের করে দিলাম প্রস্রাবের মাধ্যমে, বাট এই কার্বন ডাইঅক্সাইডটা কী করবে, এই কার্বন ডাইঅক্সাইডটা সেলের ভিতরে ঢুকবে, কার্বন ডাইঅক্সাইড সেলের ভিতরে ঢুকলো, সেলের ভিতরে কার্বন ডাইঅক্সাইড যখন ঢুকবে আসলো, আমরা জানি নর্মালি সেলের ভিতরে কি থাকে, ওয়াটার। এই কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার কার্বনিক অ্যানহাইড্রেসের উপস্থিতিতে কী করবে, এই যে কার্বনিক অ্যানহাইড্রেস উপস্থিতিতে আবার H2CO3 তৈরি করবে। এই H2CO3টা পরবর্তীতে আবার ভেঙে কী হবে, H প্লাস প্লাস HCO3 প্লাস মাইনাস, এই HCO3 সেল থেকে সিক্রেশন হয়ে ব্লাডে ঢুকবে, বাট এই প্রোটনটা এই সিক্রেশন হবে সোডিয়াম প্রোটন কাউন্টার ট্রান্সপোর্টারের মাধ্যমে। ওকে, আশা করি বোঝা গেছে। তারপরে আমি এটা আবার রিভাইজ দিতেছি, শুধুমাত্র আমরা অ্যাসিড আর অ্যালকালিটা রিভাইজ দেবো। এইখানে HCO3 ফিল্টার হইল, লুমেনে আসলো, হ্যাঁ লুমেনে HCO3 আসলো, আর এদিকে কী ছিল, সোডিয়াম প্রোটন কাউন্টার ট্রান্সপোর্টার, কাউন্টার ট্রান্সপোর্টারের মাধ্যমে প্রোটন এইখানে আসলো লুমেনে। এই প্রোটন আর HCO3 বিক্রিয়া করে তৈরি করতেছে কার্বনিক অ্যাসিড, কার উপস্থিতিতে, কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইমের উপস্থিতিতে। দেন এই H2CO3কে ভেঙে ওয়াটার এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করতেছি। এই ওয়াটারটাকে আমি ইউরিনের মাধ্যমে বের করে দিচ্ছি, বাট এই যে কার্বন ডাইঅক্সাইড সে তো ডিফিউজ করতে পারে, একটা গ্যাস যেহেতু, সে ডিফিউজ হয়ে কোথায় ঢুকলো, সেলের প্রক্সিমাল কনভলিউটেড সেলের ভিতরে। তাহলে প্রক্সিমাল কনভলিউটেড সেলের ভিতরে কার্বন ডাইঅক্সাইড আসলো, যখন আসবে তখন সেলের ভিতরে নর্মালি কি থাকে, ওয়াটার। এই ওয়াটার আর কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে তৈরি করতেছে কার্বনিক অ্যাসিড সেলের ভিতরে। এই কার্বনিক অ্যাসিড আবার ভেঙে প্রোটন প্লাস HCO3 মাইনাস উৎপন্ন করছে। এই যে প্রোটনটা, এইটা আবার সিক্রেশন হবে সোডিয়াম প্রোটন কাউন্টার ট্রান্সপোর্টারের মাধ্যমে, বাট এই বাইকার্বনেটটা কোথায় চলে যাবে, ব্লাডে। তাহলে এই তো প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলের টোটাল ফাংশন। দেখি ওরা বইয়ে কি লিখছে, ওরা বইয়ে লিখছে 65% সোডিয়াম যেটা ফিল্টার হয় জিএফআর দিয়ে, সেটা রিঅ্যাবজর্পশন হয় প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল দিয়ে, এটা হচ্ছে মাস্টোনো লাইন। এরপরে বলছে ভেজোল্যাটারাল সাইডে কি থাকে, সোডিয়াম পটাশিয়াম এটিপেজেস, যেটা সোডিয়ামকে সেলের বাইরে নেয়, পটাশিয়ামকে সেলের ভিতরে ঢুকায়। এরপরে হচ্ছে HgL2, যেই ট্রান্সপোর্টারটা ছিল সেটা সেলের ভিতরে সোডিয়াম এবং গ্লুকোজকে ঢুকাইতেছে। আরেকটা ছিল কি, সোডিয়াম হাইড্রোজেন এক্সচেঞ্জার বা কাউন্টার ট্রান্সপোর্ট, সে সোডিয়ামকে সেলের ভিতরে ঢুকাইতেছে বা প্রোটনকে লুমেনে আনতেছে সেলের ভিতর থেকে। এখন যদি আমি এই HgL2কে ইনহিবিট করি, আমরা বলছি তাহলে কি পাবো, HgL2কে যদি ইনহিবিট করি তাহলে লুমেন থেকে সেলের ভিতরে সোডিয়াম কম ঢুকবে, গ্লুকোজ কম ঢুকবে। গ্লুকোজটা তো আমি ইউরিন দিয়ে পাইতেছি, হ্যাঁ, কারণ গ্লুকোজ যখন ইউরিনে অ্যাপিয়ার করবে এটা ইউটিআইয়ের রিস্ক বাড়াই দিচ্ছে, ডিকে এর রিস্ক বাড়াই দিচ্ছে। আর এইদিকে কি হচ্ছে, সোডিয়াম যেহেতু রিঅ্যাবজর্পশন হইতে পারতেছে না, কারণ আমি HgL2কে ইনহিবিট করে দিছি, তাহলে সোডিয়ামও ইউরিনে অ্যাপিয়ার করবে। ইউরিনে যখন সোডিয়াম পাস হবে তখন পেশেন্টের কী হবে, হাইপোনেট্রেমিয়া। তাহলে একটা পেশেন্টকে যদি আমি HgL2 ইনহিবিটর দেই, যেটা আমি হার্ট ফেলোরের একটা অনবদ্য ড্রাগ, ঠিক আছে, তাহলে তার সাইড ইফেক্ট কী হবে, একটা হচ্ছে হাইপোনেট্রিমিয়া হতে পারে, ইউটিআই হতে পারে, ডিকে হতে পারে। বোঝা গেল? আরেকটা কী ছিল, আরেকটা ড্রাগ আছে, সেটা হচ্ছে এসিটাজোলামাইড। এই এসিটাজোলামাইড কী করে, কার্বনিক অ্যানহাইড্রেট যে ছিল, যেটা
ওই যে কার্বনিক অ্যাসিড ফরমেশনে সহায়তা করতেছিল। এই কার্বনিক অ্যানহাইড্রেসকে যদি আমি ইনহিবিট করে দিই, তাহলে কার্বনিক অ্যানহাইড্রেসের কাজ সে করতে পারবে না। যখন কাজ করতে পারবে না তখন কি হবে? মেটাবলিক অ্যাসিডোসিস। কীভাবে? এখানে বাইকার্বনেট আসতেছিল, প্রোটনের সাথে যুক্ত হয়ে কার্বনিক অ্যানহাইড্রেসের উপস্থিতিতে H2CO3 উৎপন্ন করলো। H2CO3 আবার ভেঙে ওয়াটার এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি করলো। কার্বন ডাইঅক্সাইড সেলের ভিতরে ঢুকলো, ওয়াটারের সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করলো। দেন আলটিমেটলি প্রোটন প্লাস বাইকার্বনেট। এখন যদি আমি এই অ্যাসিটাজোলামাইডের মাধ্যমে কার্বনিক অ্যানহাইড্রেসকে ইনহিবিট করে দেই, কার্বনিক অ্যানহাইড্রেসকে যদি ইনহিবিট করে দেই, তাহলে এই যে বাইকার্বনেট যেটা ফিল্টার হইতেছিল সেটা আর প্রোটনের সাথে বাইন্ড করতে পারবে না। যখন প্রোটনের সাথে বাইকার্বনেট বাইন্ড করতে পারবে না, তখন এই HCO3 কোথায় যাবে? ইউরিনের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যাবে। আমরা বলছি এটা একটা অ্যালকালি। যেহেতু শরীর থেকে কি বের করতেছি? অ্যালকালি বা বেস বের করে দিচ্ছি, তাহলে শরীরে কি হবে? আমরা জানি বাফার সিস্টেমে কি থাকে? অ্যাসিড আর বেস ইকুয়ালি থাকে। মনে করি অ্যাসিড আর বেস যে সামঞ্জস্যতা থাকে, এই সামঞ্জস্যতা এখন রক্ষা পাবে না। কেন? কারণ আমি বাইকার্বনেট বের করে দিচ্ছি, মানে বেস বের করে দিচ্ছি। বেসটা কমে গেছে। যখন বেস কমে গেছে তখন অটোমেটিক্যালি অ্যাসিডটা বেশি মনে হবে। সো পেশেন্টের কী হবে? মেটাবলিক অ্যাসিডোসিস। তাহলে অ্যাসিটাজোলামাইড কী করতে পারে? অ্যাসিটাজোলামাইডের একটা সাইড ইফেক্ট হলো মেটাবলিক অ্যাসিডোসিস। কেন করে? কারণ তারা শরীর থেকে অ্যালকালি বের করে দিচ্ছে। আশা করি বোঝা গেছে। একটু লেন্দি হলেও কনসেপ্ট ক্লিয়ার রাখা ভালো আর কি। এরপরে চলে আসবো কোথায়? লুপ অফ হেনলি। লুপ অফ হেনলিতে কী হইতেছে? এখানে সুন্দর সুন্দর ফিগার দেওয়া আছে আর কি, এইগুলো আমি একটু বিস্তারিতভাবে বলতেছি। লুপ অফ হেনলি, অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি, এটা তো প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল ছিল, আমরা আলোচনা করছি। এরপরে ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি, এরপরে হচ্ছে অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি। আমরা আলোচনা করব অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি। এটা সম্পর্কে যেটা জানতে হবে সেটা হচ্ছে মাস্ট টু নো লাইন হচ্ছে এটা ওয়াটার পারমিয়েবল না, তো এইখান দিয়ে ওয়াটার পাস করে না, এরকমভাবে ওয়াটার পাস করে না, এখানে হয় না। আর এখানে একটা স্পেশাল চ্যালেঞ্জ থাকে যেটাকে আমরা বলি সোডিয়াম পটাশিয়াম 2 ক্লোরাইড ট্রান্সপোর্টার। আরেকটা জিনিস থাকে এখানে, সেটা হচ্ছে RUMK চ্যানেল। ওকে, তাহলে এই যে সোডিয়াম পটাশিয়াম 2 ক্লোরাইড ট্রান্সপোর্টার, এটার মাধ্যমে লুমেন থেকে যেই লুপ অফ হেনলির টিউবুলার সেল ছিল, এটার ভিতরে কি ঢুকবে? সোডিয়াম ঢুকবে, পটাশিয়াম ঢুকবে, ক্লোরাইড ঢুকবে। এখন অনেকগুলা পজিটিভ চার্জ এই সেলের ভিতরে ঢুকতেছে, তাহলে সেল কি করবে? বেশি পজিটিভিটি গেইন করবে। তখন এই সেল কি করবে? এই ROMK চ্যানেলের মাধ্যমে কিছু পটাশিয়াম লুমেনে পাঠাই দিল পাঠাইয়া। এখন এই টোটাল প্রসেসের জন্য একটা অসমোটিক ড্র্যাগ তৈরি হবে, যার জন্য দুইটা সেলের মাঝখানে যেই স্পেস, যদি দুইটা সেলের মাঝখানে যেই স্পেস, ট্রান্সসেলুলার স্পেস, ট্রান্সসেলুলার না প্যারাসেলুলার, আচ্ছা যাই হোক, তাহলে এখান দিয়ে কী ঢুকবে? একটা গ্রেডিয়েন্ট তৈরি হবে, যার জন্য এখান দিয়ে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এগুলা ঢুকবে। তাহলে এটা একটু সুন্দর করে আমরা দেখি এখানে। এটা হচ্ছে লুমিনাল সাইড বা লুমেন অফ অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি। এটা হচ্ছে এটা আরেকটা সেল,
এটা হচ্ছে সোডিয়াম পটাশিয়াম 2 ক্লোরাইড চ্যানেল। সোডিয়াম পটাশিয়াম 2 ক্লোরাইড চ্যানেল দিয়ে কি ঢুকতেছে? লুমেন থেকে সেলের ভিতরে সোডিয়াম ঢুকতেছে, পটাশিয়াম ঢুকতেছে, ক্লোরাইড ঢুকতেছে। আরেকটা চ্যানেল ছিল যেটা হচ্ছে আরও এমকে চ্যানেল। আরও এমকে চ্যানেল দিয়ে সেলের ভিতর থেকে লুমেনে কি চলে আসতেছে? পটাশিয়াম। আর সব সেলের মতন এইখানে কি থাকতেছে? সোডিয়াম পটাশিয়াম পাম্প। সোডিয়াম পটাশিয়াম পাম্প দিয়ে কি হইতেছিল? সেল থেকে 3টা সোডিয়াম বাইরে চলে যাচ্ছিল, সেলের ভিতরে 2টা পটাশিয়াম ঢুকতেছিল। তাহলে যেহেতু এইখানে সোডিয়ামটা কম, সোডিয়াম পটাশিয়াম এটি বেজিসে যেহেতু সোডিয়ামটা বের হয়ে যাচ্ছে, সোডিয়াম কম, এই জন্য সোডিয়াম পটাশিয়াম 2 ক্লোরাইড চ্যানেল দিয়ে সোডিয়াম ঢুকতেছে, এর সাথে পটাশিয়াম এবং ক্লোরাইডও ঢুকতেছে। অ্যান্ড বেশি পজিটিভ আয়ন ঢুকতেছে, এই জন্য কিছু পরিমাণ পটাশিয়াম। তাহলে পটাশিয়ামটা আরও এমকে চ্যানেলের মাধ্যমে বের হয়ে যাচ্ছে। আরেকটা অসমোটিক ড্র্যাগ তৈরি হবে, যেটার জন্য আমার ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, কিছু পরিমাণে সোডিয়ামও এইভাবে ঢুকতেছে। ওকে, তাহলে আমরা এখন কি করতে পারি? আমরা এখন আলোচনা করব ড্রাগ। প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে তো 2টা ড্রাগ কজ করতেছিল, একটা হচ্ছে এসিটাজোলামাইড যেটা করতেছিল মেটাবলিক অ্যাসিডোসিস, আর একটা ছিল HCl2 ইনহিবিটর যেটা আমরা হার্ট ফেলারের পেশেন্টে ইউজ করতেছি। তো HCl2 ইনহিবিটরের সাইড ইফেক্টটা কী ছিল? পেশেন্টের ডায়াবেটিক কিটোএসিডোসিস, ইউটিআই এবং হাইপোনেট্রিমিয়া হচ্ছিল। এইখানে যদি আমি একটা ড্রাগ ইউজ করি, হ্যাঁ, ড্রাগ ইউজ করে এটা আমি ব্লক করে দিলাম। এই ড্রাগটার নাম হচ্ছে লুপ। যেহেতু লুপ অফ হেনলিতে কাজ করে, এই জন্য এটার নাম হচ্ছে লুপ ডাইউরেটিক্স। তাহলে লুপ ডাইউরেটিক্স কোথায় কাজ করে? লুপ অফ হেনলি। লুপ অফ হেনলির কোন চ্যানেল ইয়ের উপরে? ট্রান্সপোর্টারের উপরে সোডিয়াম পটাশিয়াম 2 ক্লোরাইড। তাহলে আমরা বুঝতে পারতেছি এই পেশেন্টের কী হবে? সোডিয়াম ফল করবে, পটাশিয়াম ফল করবে, ক্লোরাইড ফল করবে। কোথায় ফল করবে? ব্লাডে। আর কি ফল করবে? যেহেতু এটা যখন হবে না, তখন ম্যাগনেসিয়াম আর এই দিক দিয়ে যাইতে পারবে না, তাহলে ম্যাগনেসিয়ামও কোথায়? ইউরিনে অ্যাপিয়ার করবে, ব্লাডে ফল করবে। ক্যালসিয়াম ফল করবে। তাহলে কাহিনিটা কী হইতেছে? লুপ ডাইউরেটিক দেওয়া যখন আমি এই সোডিয়াম পটাশিয়াম 2 ক্লোরাইডকে ইনহিবিট করে দিচ্ছি, তখন সোডিয়াম পটাশিয়ামের মাধ্যমে যেই সকল আয়ন সেলের ভিতরে ঢুকতে ছিল ওইগুলো ঢুকতে পারবে না, যেমন সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড। এছাড়া আছে কি? ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। তাহলে এই সবগুলো আয়নই আর সেলের ভিতরে ঢুকতে পারবে না। তাহলে তারা আর কোথায় যেতে পারে? ইউরিনে। তাহলে ইউরিন দিয়ে তারা কী হবে? পাস হয়ে যাবে। ইউরিন দিয়ে যখন তারা পাস হয়ে যাইতেছে, তখন ব্লাডে তাদের পরিমাণ কমে যাবে, তাই না? এই জন্য এই পেশেন্টে কী পাবো? হাইপোনেট্রিমিয়া, হাইপোক্যালেমিয়া, দেন হাইপোক্লোরেমিয়া, হাইপোম্যাগনেসিমিয়া, হাইপোক্যালসিমিয়া। এরপরে কি? এরপর একটা ইম্পর্টেন্ট জিনিস হলো এই লুপ ডাইউরেটিক্স মেটাবলিক অ্যালকালোসিস করতে পারে। এটা এবারও পরীক্ষায় আসছিল, মেটাবলিক অ্যালকালোসিস করে। আর লুপ ডায়োটিক্সের MCQ তো আসছিলই। তো কীভাবে মেটাবলিক অ্যালকালোসিস করে লুপ ডায়োটিক্স সেটা আমরা দেখব। এটা তো ছিল লুমেন, কোথাকার? অ্যাসেন্ডিং লিম্প অফ লুপ অফ হেনলি। নর্মালি কী ঢুকতেছিল? সোডিয়াম পটাশিয়াম 2 ক্লোরাইড ঢুকতেছিল। এখন আমি ব্লক করে দিছি। যখন ব্লক করে দিছি, তখন সোডিয়ামটা আর ঢুকতে পারে না। যখন ঢুকতে পারে না, এই সোডিয়ামগুলো তখন ডিস্টাল কনভলিউটেড টিউবুলে চলে আসতেছে। এটা ধরি আমরা ডিস্টাল কনভলিউটেড টিউবুল। এখানে কি আছে? প্রচুর পরিমাণে সোডিয়াম, কারণ এই সোডিয়ামগুলাই তো এইখানে যাচ্ছে। তখন ডিস্টাল কনভলিউটেড টিউবুলের যেই সেলগুলা, তারা কি করবে? সোডিয়াম অ্যাবজর্পশন বাড়াই দিবে। হ্যাঁ,
কোনো একটা চ্যানেলের মাধ্যমে, আমরা এটা পরে বলবো, সোডিয়াম অ্যাবজর্পশন বাড়াই দিবে যাতে সোডিয়াম না হারায়। সোডিয়াম অ্যাবজর্পশন যখন বাড়াই দিবে, এখন আমি কিছু নিতেছি, লাইফের নিয়মিত হচ্ছে কিছু নিবা কিছু দিবা, তো সোডিয়াম যেহেতু নিতেছে সেহেতু সে কী করবে, পটাশিয়াম এবং প্রোটন লুমেনে ত্যাগ করবে। তাহলে লুমেন থেকে সে সোডিয়াম নিতেছে, কোন সোডিয়াম, এই যে ব্লক করে দেওয়ার জন্য যে সোডিয়ামটা রিঅ্যাবজর্পশন হতে পারতেছে না, এই সোডিয়ামগুলা কোথায় ঢুকতেছে, ডিজিটাল কনভলিউটেড টিউবিউল দিয়ে সেলের ভিতরে ঢুকতেছে। তখন এই সেল কি করবে, যেহেতু সে সোডিয়াম ঢোকাইতেছে, দ্যাটস ওয়াই সে কিছু জিনিস লুমেনে আবার ফেরত দিচ্ছে। কি দিচ্ছে, পটাশিয়াম এবং প্রোটন। এই পটাশিয়াম তাহলে কি হবে, ইউরিনে পাস করবে। ইউরিনে যখন পটাশিয়াম পাস করবে তখন ইউরিনে পটাশিয়ামের পরিমাণ বেশি পাবো। ইউরিনে পটাশিয়ামের পরিমাণ বেশি মানে কি, ব্লাডে কি হচ্ছে, হাইপোক্যালেমিয়া। যেহেতু পটাশিয়াম ইউরিন দিয়ে পাস হয়ে যাচ্ছে তাহলে ব্লাডে হাইপোক্যালেমিয়া হবে। সিমিলারলি প্রোটন, প্রোটন মানে কি, অ্যাসিড। অ্যাসিডটা কোথা দিয়ে পাস হচ্ছে, ইউরিন। অ্যাসিড যখন ইউরিনে পাস হচ্ছে তাহলে শরীরে তখন কি হবে, অ্যাসিডের পরিমাণ কমবে। আমরা জানি পিএইচ মেনটেন করার জন্য অ্যাসিড এবং বেস একটা নির্দিষ্ট অবস্থায় থাকতে হবে, সামঞ্জস্য থাকতে হবে। এখন আমি কি করতেছি, ইউরিনে অ্যাসিডটা পাস করতেছি। অ্যাসিড যেহেতু পাস করতেছি তাহলে ইউরিনে অ্যাসিডের পরিমাণ কমে যাবে। ইউরিনে যখন অ্যাসিডের পরিমাণ কমে যাবে তখন বেসটা আলটিমেটলি বাড়বে। এইভাবে লুপ ডাইউরেটিক্স দিলে পেশেন্টের কী হয়, মেটাবলিক অ্যালকালোসিস। অ্যান্ড লুপ ডাইউরেটিক্সে মেটাবলিক অ্যাসিডোসিস হয় না, অ্যালকালোসিস হয়। এটা নিয়ে অনেক কনফিউশন হবে। কনফিউশন হইলে জাস্ট থিওরিটা মনে রাখলেই হবে, মুখস্থ করার দরকার নেই। ওকে, দেখি এখন ওরা বইয়ে কী লিখছে। ওকে, লুপ অফ হেনলি। এখানে মাস্টার লাইন হচ্ছে, আগে তো পড়ছিলাম প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে 65% সোডিয়াম রিঅ্যাবজর্পশন হয়। টোটাল যদি ধরি 100টা সোডিয়াম, তার মধ্যে 65টা প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে রিঅ্যাবজর্পশন হয়েছে। আর বাকি 25% কোথায় হইতেছে, অ্যাসেন্ডিং লিম্প অফ লুপ অফ হেনলিতে। তাহলে 65 যোগ 25 কত চলে গেল আমার, 80, 90 আর কি, 90 চলে গেল। আর 10টা বাকি আছে, ওইগুলোও রিঅ্যাবজর্পশন হবে, আমরা পরে বলবো। তাহলে 25% রিঅ্যাবজর্পশন হইতেছে কোথায়, লুপ অফ হেনলিতে। আর এইটা হচ্ছে ইমপারমিয়েবল টু ওয়াটার, মানে এখানে ওয়াটার রিঅ্যাবজর্পশন হয় না, এই জন্য সে ডাইলুটেড ইউরিন পাস করে। এখানে কি থাকে, সোডিয়াম পটাশিয়াম টু ক্লোরাইড চ্যানেল থাকে। আর থাকে কি, ROMK চ্যানেল। ROMK চ্যানেলের মাধ্যমে আমরা সেলের ভিতর থেকে পটাশিয়াম লুমেনে পাস করতেছি। আর সোডিয়াম পটাশিয়াম টু ক্লোরাইডের মাধ্যমে লুমেন থেকে সেলের ভিতরে সোডিয়াম পটাশিয়াম এবং 2টা করে ক্লোরাইড ভিতরে ঢুকাচ্ছি। এছাড়াও কি ঢুকাচ্ছি, ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম। সো কোনো কারণে যদি এটা আমি ইনহিবিট করে দিই তাহলে সেই সবগুলোর পরিমাণ কমে যাবে, সাথে কি হবে, মেটাবলিক অ্যালকালোসিস। রিডিং দিব আমরা, মুখস্থ করে সম্ভব না এত কিছু রাখা, বুঝা পড়লে একাই মানে মাথায় আসবে। এরপরে হচ্ছে আর্লি ডিস্টাল কনভলিউটেড টিউবুল। দেখি আর্লি ডিস্টাল কনভলিউটেড টিউবুল। তাহলে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, দেন হচ্ছে ডিসেন্ডিং লিম্প অফ লুপ অফ হেনলি, দেন অ্যাসেন্ডিং লিম্প অফ লুপ অফ হেনলি, এরপরে ডিস্টাল কনভলিউটেড টিউবুল। ডিস্টাল কনভলিউটেড টিউবুলের কোন পার্ট, আর্লি পার্ট। তাহলে ডিস্টাল কনভলিউটেড টিউবুলেও কী থাকবে, সেল থাকবে। এই সেলের মধ্যে কি থাকবে, সোডিয়াম পটাশিয়াম পাম্প। সোডিয়াম পটাশিয়াম পাম্প কী করতেছে, পটাশিয়ামকে ভিতরে ঢুকাচ্ছে, সোডিয়ামকে বাইরে বের করে দিচ্ছে। অ্যাজ এ রেজাল্ট সেলের ভিতরে সোডিয়াম কনসেন্ট্রেশন কম। প্লাস এখানে আরেকটা স্পেশাল চ্যানেল আছে, এটা হচ্ছে সোডিয়াম ক্যালসিয়াম কাউন্টার ট্রান্সপোর্টার। এর মাধ্যমে কি করতেছে, সেলের ভিতরের যে ক্যালসিয়াম সেটা বাইরে বের করে দিচ্ছে, বাইরে থেকে সোডিয়াম নিচ্ছে। তাহলে এখানে বাইরে থেকে সোডিয়াম ঢুকাইতেছে, এই সোডিয়ামটা আবার সোডিয়াম পটাশিয়াম এটিপেজের মাধ্যমে বের হয়ে যাচ্ছে, আবার সেলের ভিতর থেকে ক্যালসিয়াম চলে যাচ্ছে। তাহলে সেলের ভিতরে কি কি কম, সোডিয়াম কম, ক্যালসিয়াম কম। এই জন্য এই লুমেনের ভিতর থেকে সোডিয়াম সেলের ভিতরে ঢুকবে, ক্যালসিয়াম সেলের ভিতরে ঢুকবে, কারণ যেহেতু অসমোটিক গ্রেডিয়েন্ট কম। কীভাবে ঢুকে,
এটা যদি আমি লুমেন ধরি, ডিস্টাল কনভলিউটেড টিউবুলার লুমেন, আর এটা হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউবুলার সেল। এখানে ছিল আমার সোডিয়াম পটাশিয়াম পাম্প মনে করি, এখানে ছিল সোডিয়াম ক্যালসিয়াম এক্সচেঞ্জার। তো সোডিয়াম ক্যালসিয়াম এক্সচেঞ্জার দিয়ে কী হচ্ছে, সোডিয়াম ভিতরে ঢুকছে, ক্যালসিয়াম বাইরে বেরিয়ে যাচ্ছে। সোডিয়াম পটাশিয়াম পাম্প দিয়ে কী হচ্ছে, সোডিয়াম বাইরে চলে যাচ্ছে, পটাশিয়াম ভিতরে। অ্যাজ এ রেজাল্ট সেলের ভিতরে কি কম, সোডিয়াম কম, ক্যালসিয়াম কম। এখন এটা যদি হয় লুমেন, ডিস্টাল কনভলিউটেড টিউবুলার লুমেন যদি হয় এটা, তাহলে এখানে যে চ্যানেলটা থাকে যেটার মাধ্যমে সোডিয়াম সেলের ভিতরে ঢুকতেছে, এর সাথে কিছু ক্লোরাইডও সেলের ভিতরে ঢুকবে, এটাকে বলি সোডিয়াম ক্লোরাইড ট্রান্সপোর্টার। সোডিয়ামও ঢুকতেছে, ক্লোরাইডও ঢুকতেছে। আর ক্যালসিয়াম কনসেন্ট্রেশন যেহেতু কম, একটা চ্যানেল আছে ক্যালসিয়াম চ্যানেল, যেটা দিয়ে ক্যালসিয়ামও ঢুকতেছে। এখন যদি আমি একটা ড্রাগ দিই, যেই ড্রাগটা এই সোডিয়াম ক্লোরাইড ট্রান্সপোর্টারটাকে ইনহিবিট করে দেয়, তখন কী হইতেছে, সেলের ভিতরে সোডিয়াম কম ঢুকবে, ক্লোরাইড কম ঢুকবে, অ্যান্ড এইগুলো পাস করবে কোথায়, ইউরিনে। ঠিক আছে, ইউরিনে পাস করবে বা ডিস্টাল কনভলিউটেড টিউবুলে যাবে আর কি। তাহলে সোডিয়াম তখন বেশি আসতেছে, ক্লোরাইড বেশি আসতেছে। এখানে কিন্তু ক্যালসিয়ামটা সেলের ভিতরে ঢুকতেছে, এটার সাথে এই চ্যানেলের কোনো সম্পর্ক নেই। তাহলে ক্যালসিয়ামটা ভিতরে ঢুকতেছে। তাহলে এই যে সোডিয়ামটা আসলো, এই সোডিয়াম আবার কি করবে, ডিস্টাল কনভলিউটেড টিউবুলার সেলের ভিতরে বেশি বেশি ঢুকবে। যখন ঢুকবে তখন ওই সেলটা কি করবে, পটাশিয়াম এবং প্রোটনটাকে বাইরে বের করে দেবে। অ্যাজ এ রেজাল্ট পেশেন্টের হাইপোক্যালেমিয়া হবে, অ্যান্ড দেন মেটাবলিক অ্যালকালোসিস হবে। ওকে, তাহলে থায়াজাইড, এইখানে যে ডায়াবেটিকটা কাজ করে এটাকে বলি থায়াজাইড ডায়াবেটিক্স। তাহলে থায়াজাইড ডায়াবেটিক্স আমরা কী কী পাচ্ছি, এখানে যদি লিখি থায়াজাইড ডায়াবেটিক্স, সোডিয়াম কমে যাচ্ছে, তারপরে হচ্ছে ক্লোরাইড কমে যাচ্ছে, অ্যান্ড দেন পটাশিয়াম কমে যাচ্ছে, কি হচ্ছে, মেটাবলিক অ্যালকালোসিস হচ্ছে, তাই না? কিন্তু এখানে ক্যালসিয়ামটা বেড়ে যাচ্ছে, হাইপার ক্যালসিয়ামিয়া। এটা ইম্পর্টেন্ট কেন, কারণ এইখানে তো ক্যালসিয়াম অ্যাবজর্পশনের বাধা নাই, তো ক্যালসিয়াম তখন বেশি বেশি অ্যাবজর্পশন হবে, এখান থেকে বেশি বেশি ব্লাডে যাবে, তাহলে হাইপার ক্যালসিয়ামিয়া হচ্ছে। অন্যদিকে যদি আমরা লুপ ডায়াবেটিক্সের কথা যদি চিন্তা করি, লুপ ডায়াবেটিক্স কী করতেছিল, সোডিয়াম পটাশিয়াম টু ক্লোরাইডকে ইনহিবিট করতেছিল, তাই না? লুপ ডায়াবেটিক্স, ওকে, একটু সময় লাগলেও ইট ইজ ওর্থ অফ দ্য টাইম। লুপ ডায়াবেটিক্স হচ্ছে সোডিয়াম পটাশিয়াম টু ক্লোরাইড চ্যানেলের উপরে কাজ করতেছিল, সাথে এই ড্রাগের জন্য ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম যে রিঅ্যাবজর্পশন হইতেছিল সেটাও হইতে পারতেছে না। অ্যাজ এ রেজাল্ট এই সবাই কোথায় অ্যাপিয়ার করবে, ইউরিনে। যখন ইউরিনে বেশি বেশি পাস হয়ে যাচ্ছে তখন পেশেন্টের কী হবে, হাইপোনাট্রেমিয়া, হাইপোক্যালেমিয়া, হাইপোক্লোরেমিয়া, হাইপোম্যাগনেসিমিয়া, এন কি এইটাই বলতে যেতেছি, হাইপোক্যালসেমিয়া। দুটার পার্থক্য বুঝলাম আমরা। তাহলে থায়াজাইড ডায়াবেটিক্সে কী হবে, হাইপার ক্যালসেমিয়া, আর লুপ ডায়াবেটিক্সে কী হইতেছে, হাইপোক্যালসেমিয়া। তাহলে থায়াজাইড ডায়াবেটিক্সে ইউরিনে ক্যালসিয়াম কম পাস হবে, বাট লুপ ডায়াবেটিক্সে ইউরিনে ক্যালসিয়াম বেশি পাস হবে। ইউরিনে যেহেতু ক্যালসিয়াম হারাই যাচ্ছে, তাহলে পেশেন্টের ব্লাডে ক্যালসিয়াম কম। আরেকটা মজার বিষয় হচ্ছে, ইউরিনের মধ্যে ক্যালসিয়ামের পরিমাণ যদি বেশি বেশি পাস হয় তখন ওই ক্যালসিয়াম দিয়ে
অনেকগুলা ক্যালসিয়াম একসাথে হয়ে কী হতে পারে, ক্যালসিয়াম স্টোন ফর্মেশন হতে পারে। তাহলে রেনাল ট্র্যাক্টে রেনাল টিউবুলে আমরা ক্যালসিয়াম স্টোন পাইতে পারি থায়াজাইড ডায়াবেটিক্সের ক্ষেত্রে, এই লুপ ডায়াবেটিক্সের ক্ষেত্রে সরি। বাট থায়াজাইড ডায়াবেটিক্সে কী হচ্ছে, ইউরিনে ক্যালসিয়াম কম পাস হচ্ছে। তাহলে যেই সকল পেশেন্টের ক্যালসিয়াম স্টোন ফর্মেশনের সম্ভাবনা আছে মানে ইউরিনারি ট্র্যাক্টে, তাদেরকে আমরা কোন ডায়াবেটিক্স দেবো, থায়াজাইড ডায়াবেটিক্স। কেন, থায়াজাইড ডায়াবেটিক্স ইউরিনে ক্যালসিয়াম কম পাস করবে, সো ক্যালসিয়াম অ্যাগ্রিগেশন হতে পারবে না, স্টোন ফর্মেশন করতে পারবে না। আর তারা কী করতেছে, এই ক্যালসিয়ামগুলো বেশি বেশি রিঅ্যাবজর্পশন করে ব্লাডে পাঠিয়ে দিতেছে, ইউরিনে না। এগুলা থেকে কোশ্চেন আসবেই আসবে, সো কনসেপ্ট ক্লিয়ার করা থাকলে সমস্যা নেই। আর দুইটার ক্ষেত্রে কী হইতেছে, মেটাবলিক অ্যালকালোসিস কেন হয় সেটা আমরা বলছি, সরি। এরপর হচ্ছে লেট ডিস্টাল কনভলিউটেড টিউবিউল। আচ্ছা, আমরা ওইটা দেখি বইয়ে কী লিখছে। আর্লি ডিস্টাল কনভলিউটেড টিউবুলের ক্ষেত্রে কী লিখছে, আমরা বলছিলাম প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে 65% সোডিয়াম রিঅ্যাবজর্পশন হয়, অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপোফেনলিতে 25%। তো এখানে আমার 90% চলে গেছে, আর বাকি আছে 10%। এই 10%-এর মধ্যে 7% মানে 97% চলে গেল। 7% আবার কোথায় হবে, আর্লি ডিস্টাল কনভলিউটেড টিউবুলে রিঅ্যাবজর্পশন হইতেছে। আর্লি ডিস্টাল কনভলিউটেড টিউবুল, এটা মাস্ট নো লাইন। আর্লি ডিস্টাল কনভলিউটেড টিউবুলে কী থাকে, সোডিয়াম ক্লোরাইড কো ট্রান্সপোর্টার এর মাধ্যমে সোডিয়াম এবং ক্লোরাইড সেলের ভিতরে ঢুকে লুমেন থেকে। এছাড়াও কী থাকে, বেজোল্যাটারাল মেমব্রেনে সোডিয়াম ক্যালসিয়াম এক্সচেঞ্জার থাকে, যার মাধ্যমে ক্যালসিয়ামটা সেল থেকে ব্লাডে ঢুকতেছে আর ব্লাড থেকে সোডিয়াম সেলের ভিতরে ঢুকতেছে। এখন আমরা এখানে কী দিতে পারি, থায়াজাইড ডায়াবেটিক্স। থায়াজাইড ডায়াবেটিক্স যদি দিই তাহলে তারা কী করবে, সোডিয়াম ক্লোরাইড কো ট্রান্সপোর্টারকে ইনহিবিট করবে। অ্যাজ এ রেজাল্ট পেশেন্টের কী হবে আমরা বলছি, সোডিয়ামের পরিমাণ কমে যাবে, ক্লোরাইডের পরিমাণ কমে যাবে, পটাশিয়ামের পরিমাণ কমে যাবে, মেটাবলিক অ্যালকালোসিস হবে, বাট ক্যালসিয়াম মাস্ট ক্যালসিয়াম বাড়বে। আচ্ছা, লেট ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, ওকে। এটা যদি হয় লুমেন আর এটা যদি হয় লেট ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, দেন এগুলো হচ্ছে লেট ডিস্টাল কনভলিউটেড টিউবুলার সেল। বাকি সব সেলের মতন এই সেলেও কি আছে, সোডিয়াম পটাশিয়াম এটিপেজেস, সেল থেকে সোডিয়াম বাইরে বের করছে, পটাশিয়ামকে ভিতরে ঢুকাচ্ছে। অ্যাজ এ রেজাল্ট সেলের ভিতরে সোডিয়ামটা কম। মানে এইখানে একটা চ্যানেল থাকে যেটাকে আমরা বলি ইনাক, মাস্ট। এটা মানে অনেক ইম্পর্টেন্ট, মানে পুরা অধ্যায় থেকে যদি একটা জিনিস মনে রাখতে হয় সেটা হচ্ছে এই ইনাক। এই ইনাক দিয়ে কী হয়, এটা হচ্ছে এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেল। এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেলের মাধ্যমে লুমেন থেকে আমরা যে একটু আগে বলছি না যে লুপ ডাইউরেটিক্স, থায়াজাইড ডায়াবেটিক্স, এগুলোর মাধ্যমে আমরা সোডিয়ামকে রিঅ্যাবজর্পশন হতে দিতেছি না। এই সোডিয়ামগুলো তখন কোথায় আসবে, এইখানে লেট ডিস্টাল কনভলিউটেড টিউবুলে আসলো। আসার পরে এই সোডিয়ামটা রিঅ্যাবজর্পশন হলো, ভালো কথা। কার মাধ্যমে, ইনাকের মাধ্যমে। এই ইনাকের ফাংশন আবার ডিপেন্ড করে অ্যালডোস্টেরনের উপর। অ্যালডোস্টেরনের লেভেল যদি বেড়ে যায় তখন ইনাক বেশি বেশি কাজ করবে, অ্যালডোস্টেরন যদি কমে যায় তখন ইনাক কম কম কাজ করবে। আচ্ছা, আমরা আসতেছি। তাহলে প্রথমে আমরা সোডিয়ামকে ঢুকাইলাম ইনাকের মাধ্যমে, ওকে। যেহেতু সোডিয়াম ঢুকাইলাম, আমরা বলছি কিছু জিনিস বের করে দেবো। একটা হচ্ছে RUMK চ্যানেল, RUMK চ্যানেল দিয়ে আমরা কী বের করবো, পটাশিয়াম। আরেকটা হচ্ছে প্রোটন এক্সচেঞ্জার, এটার মাধ্যমে আমরা সেলের ভিতর থেকে প্রোটনকে বের করে দিচ্ছি। তাহলে পটাশিয়াম বের হয়ে যাচ্ছে, প্রোটন বের হয়ে যাচ্ছে। যেহেতু প্রোটন বের হয়ে যাচ্ছে, অ্যাসিড হারাইতেছি, তাহলে অপোজিট জিনিস হবে, তাহলে মেটাবলিক অ্যালকালোসিস হবে। আর পটাশিয়াম কমে যাচ্ছে, এই জন্য তো হাইপোক্যালেমিয়া হবে। আর কি হচ্ছে, সোডিয়াম রিঅ্যাবজর্পশন হচ্ছে। এই সোডিয়াম তো আলটিমেটলি কোথায় যাবে, ব্লাডে। সোডিয়াম পটাশিয়াম এটিপেজের মাধ্যমে সে ব্লাডে যেতেছে না। এখন আমরা জানি সোডিয়াম কি, যত বেশি সোডিয়াম তত বেশি অসমোলারিটি, তত বেশি কী ধরে রাখবে, পানি ধরে রাখবে প্লাজমাতে বা সার্কুলেশনে যখন প্লাজমার পরিমাণ বেড়ে যাবে তখন পেশেন্টের কী হবে, বিপি হাই। সাথে কী হইতেছে, পটাশিয়াম কমে যাচ্ছে, হাইপোক্যালেমিয়া। সাথে কি, মেটাবলিক অ্যালকালোসিস।
তাহলে একটা পেশেন্ট যদি আমার কাছে আসে, তার কি আছে, হাইপার টেনশন উইথ হাইপোক্যালিমিয়া উইথ মেটাবলিক অ্যালকালোসিস, তখন আমি কি চিন্তা করব, ইনাকের ফাংশনে চিন্তা করব। কি হইতে পারে, ইনাকের ফাংশন কোনো কারণে বাড়ছে। এখন আসি ডিজিজ কন্ডিশন বা ড্রাগস। এটা ধরি আমি ইনাক, হচ্ছে সেম। একটা ড্রাগ আছে যেটা এটাকে ইনহিবিট করতেছে, ধরি আচ্ছা স্পাইরোনোল্যাকটন। স্পাইরোনোল্যাকটন যদি এটাকে ইনহিবিট করে, তখন কি হবে না, সেলের ভিতরে সোডিয়াম ঢুকবে না। সেলের ভিতরে যদি সোডিয়াম না ঢুকে, তাহলে সেল তো আর পটাশিয়ামকে বের করবে না, প্রোটনকেও বের করবে না। তাহলে স্পাইরোনোল্যাকটন দিয়ে আমরা যখন এই পাম্পকে বা ইনাক চ্যানেলকে ইনহিবিট করব, তখন সোডিয়াম ঢুকবে না, অ্যাজ এ রেজাল্ট আমি পটাশিয়াম হারাইতেছি না। এই জন্য স্পাইরোনোল্যাকটনকে কি বলে, পটাশিয়াম স্পেয়ারিং ডাইউরেটিক্স। কত মজার না, পড়াশোনা কত মজার। তাহলে পটাশিয়াম স্পেয়ারিং ডাইউরেটিক্স কেন বলতেছি, কারণ সে ইনাককে ব্লক করার মাধ্যমে পটাশিয়ামকে ইউরিনে পাস করতেছে না, মানে পাস করতে দিতেছে না। অ্যাজ এ রেজাল্ট পটাশিয়ামটা ইউরিনে হারাতেছে না, পটাশিয়াম সার্কুলেশনে রিঅ্যাবলেশন হয়ে যাচ্ছে। এই জন্য এটাকে বলতেছি পটাশিয়াম স্পেয়ারিং ডাইউরেটিক্স। তো স্পাইরোনোল্যাকটন বললাম, এরকম আরেকটা ড্রাগ আছে এপ্লেরেনন, আবার কিছু আছে ডিরেক্টলি ইনহিবিট করে, অ্যামিলোরাইট, এগুলো আমরা পড়বো। এখন তো আমরা বললাম ইনহিবিশন করলাম। এখন যদি কোনো কারণে আমরা এটাকে স্টিমুলেট করি, আমরা বলছি স্টিমুলেট করে কি, অ্যালডোস্টেরন এটার ফাংশন বাড়াই দেয়। যদি এটা হচ্ছে ইনাক, ইনাকের ফাংশন কার উপরে ডিপেন্ডেন্ট, অ্যালডোস্টেরন। এখন এটা বুঝতে গেলে আবার আর একটু লেন্দি হবে লেকচার, কিছু করার নাই, আমরা একবারই পড়বো। আমি বলতেছিলাম রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম, ঠিক আছে। রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম, রাস। কী হইতেছে, এটা হচ্ছে গ্লোমেরোলাস, গ্লোমেরোলাস দিয়ে ফ্লুইড ফিল্টার হবে, ফ্লুইড ফিল্টার হয়ে অ্যাসেন্ডিং লিম্ফ হয়ে ডিস্টাল কনভলিউটেড টিউবুলে যাবে, দেন ইউরিনে পাস করতেছে। কোনো কারণে একটা পেশেন্টের যদি ভলিউম কম থাকে, ব্লাড ভলিউম, অথবা তার কী হইতেছে, শরীরে সোডিয়াম এমনিতেই কম, তখন এই ডিস্টাল কনভলিউটেড টিউবুল সোডিয়াম কনসেন্ট্রেশন কম সেন্স করবে। যখন সে সোডিয়াম কনসেন্ট্রেশন কম সেন্স করবে, তখন এইখানের সেল প্লাস এফারেন্ট আর্টেরিওলের কিছু সেল এখানে মিলে একটা জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস তৈরি করে। এই জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস কী করবে, যখন সোডিয়াম কনসেন্ট্রেশন কম সেন্স করবে, তখন সে রেনিন রিলিজ করবে। এটা একটা হরমোন বলতে পারি বা এনজাইম। সে সার্কুলেশনে আসলো, ব্লাডের মাধ্যমে সে কোথায় যাবে, লিভার থেকে রেনিন আসলো কোথায়, ব্লাডে। তখন লিভার থেকে কি আসবে, লিভার একটা এনজিওটেনসিনোজেন, মানে এনজিওটেনসিনোজেন তৈরি করবে। এই এনজিওটেনসিনোজেন রেনিনের সংস্পর্শে এসে এনজিওটেনসিন 1-এ কনভার্ট হবে। এই এনজিওটেনসিন 1 যখন লাংসে যাবে, লাংসের যে এপিথেলিয়াম বা এন্ডোথেলিয়াম, তারা এনজিওটেনসিন 1-কে এনজিওটেনসিন 2-তে কনভার্ট করবে। এই এনজিওটেনসিন 2টা কী করবে, আমরা বলছিলাম এখানে কি আছে, এফারেন্ট আর্টেরিওল, গ্লোমেরুলাস, এরপরে কইতেছে ইফারেন্ট আর্টেরিওল। এই ইফারেন্ট আর্টেরিওল যেটা ছিল সেটাকে কনস্ট্রিক্ট করে দেবে। তাহলে এনজিওটেনসিন 2 এর আরেক নাম, আচ্ছা এনজিওটেনসিন 2 কী করে, ব্যাজো কনস্ট্রিকশন করে। কোন ব্যাজো কনস্ট্রিকশন করে, ইফারেন্ট আর্টেরিওলার কনস্ট্রিকশন। আরেকটা ফাংশন কি, এটা হচ্ছে শর্ট টার্মে, এনজিওটেনসিন 2 শর্ট টার্মের জন্য ইফারেন্ট আর্টেরিওলকে কনস্ট্রিক্ট করে, কিন্তু লং টার্মে এই এনজিওটেনসিন 2 কী করে, আমার যে অ্যাড্রেনাল গ্ল্যান্ড আছে, কিডনি, এটা যদি চিন্তা করি হচ্ছে কিডনির উপরে কী আছে, অ্যাড্রেনাল গ্ল্যান্ড। এই অ্যাড্রেনাল গ্ল্যান্ডকে এনজিওটেনসিন 2 এসে স্টিমুলেট করবে কি রিলিজ করার জন্য, অ্যালডোস্টেরন রিলিজ করার জন্য। এই অ্যালডোস্টেরনটা
এই ইনাকের উপরে কাজ করবে, এই ইনাক তখন বেশি বেশি সোডিয়াম রিঅ্যাবজর্পশন করবে। ওকে, মানে কত মজার একটা জিনিস। আমি আবার বলি, একটা পেশেন্টের ফ্লুইড ভলিউম কম, গ্লোমেরুলাসদের ফিল্টার কম হচ্ছে, তখন অ্যাসেন্ডিং লিপ অফ হেনলি হয়ে ডিস্টাল কনভলিউটেড টিউবুল সোডিয়াম কম চেঞ্জ করতেছে, তখন এখানের জাস্টা গ্লোমেরুলার অ্যাপারেটাস রেনিন রিলিজ করতেছে, আর ওইদিকে লিভার এনজিওটেনসিন প্রোডাকশন করতেছিল। এই এনজিওটেনসিনকে রেনিন এনজিওটেনসিন 1-এ কনভার্ট করতেছে। এই এনজিওটেনসিন 1 যখন লাংসে গেছে, লাংসের এন্ডোথিলিয়াম এনজিওটেনসিন 1-কে এনজিওটেনসিন 2-তে কনভার্ট করছে। এই এনজিওটেনসিন 2 আইসা ইফারেন্ট আর্টেরিয়ালকে শর্ট টার্মে, মানে কিছু সময়ের জন্য এটাকে কনস্ট্রিক্ট করতেছে ইফারেন্ট আর্টেরিয়ালকে, আর লং টার্মে সে কী করতেছে, কিডনির যেই অ্যাড্রেনাল গ্ল্যান্ড আছে, এই অ্যাড্রেনাল গ্ল্যান্ডকে স্টিমুলেট করতেছে বেশি বেশি অ্যালডোস্টেরন রিলিজ করার জন্য। এই অ্যালডোস্টেরন গিয়ে কাজ করবে কার উপরে, ডিস্টাল কনভলিউটেড টিউবুলের লেট অংশের যেই ইনাক, এই ইনাকের উপরে। এবং এটা যেহেতু স্টিমুলেট হয়েছে, তখন সোডিয়াম বেশি বেশি কোথায় ঢুকবে, এটা তো ছিল লুমেন, বেশি বেশি কোথায় ঢুকবে, সেলের ভিতরে। সেলের ভিতরে মানে কি, তারা আলটিমেটলি কোথায় যাবে, ব্লাডে। ব্লাডে যখন সোডিয়াম বেশি, তখন কি হবে, হাইপার টেনশন হবে। সাথে আমরা জানি ইনাকের ফাংশন যখন বাড়বে, তখন সেল থেকে পটাশিয়াম চলে যাবে, প্রোটন চলে যাবে। তো একটা পেশেন্টের হাইপার টেনশন, সাথে হাইপোক্যালেমিয়া, সাথে যেহেতু প্রোটন পাস হচ্ছে, তাহলে কী পাবো, মেটাবলিক অ্যালকালোসিস। তাহলে এর একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি, হাইপার অ্যালডোস্টেরিনিজম। হাইপার অ্যালডোস্টেরিনিজম মানে কি, অ্যালডোস্টেরন বেশি বেশি সিক্রেশন হচ্ছে। তাহলে প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরিনিজম আছে, সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরিনিজম হচ্ছে। সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরিনিজম হচ্ছে এই যে যখন এই যে প্রসেসটা, ব্লাড কম পাইতেছে, সেন্স কম করতেছে, এইটা এই প্রক্রিয়ার মাধ্যমে যে অ্যালডোস্টেরন রিলিজ হতেছে, ওইটাকে বলে সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরিনিজম। আর প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরিনিজম কি, অ্যাড্রেনাল গ্ল্যান্ডের কোনো একটা টিউমারের কারণে যখন বেশি বেশি অ্যালডোস্টেরন রিলিজ হচ্ছে। এই প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরিনিজমের আরেক নাম হচ্ছে কোনস সিনড্রোম। তাহলে কোন সিনড্রোমের পেশেন্টের আমরা কী পাবো, হাইপার টেনশন উইথ হাইপোক্যালিমিয়া উইথ মেটাবলিক অ্যালকালোসিস। ক্লিয়ার? ওকে, এখন আমরা পড়ব কি, লিডল সিনড্রোম। হোয়াট ইজ লিডল সিনড্রোম? এই যে ইনাক চ্যানেলটা, এটা যদি হাইপার অ্যাক্টিভ থাকে, মানে কোনো একটা কারণে সে হাইপার সেন্সিটিভ বা হাইপার অ্যাক্টিভ, তখন সোডিয়াম বেশি বেশি ডিঅ্যাবজর্পশন হবে, পটাশিয়াম ইউরিনে বেশি বেশি পাস হবে, হাইপোক্যালেমিয়া হবে, প্রোটন বেশি বেশি পাস হবে। তাহলে এটাকে বলতেছি লিডল সিনড্রোম। এই পেশেন্টেরও কী থাকতেছে, কোন সিনড্রোমের মতন, হাইপার টেনশন উইথ হাইপোক্যালেমিয়া উইথ মেটাবলিক অ্যালকালোসিস। ওকে, তাহলে দেখি ওরা কী বলছে। লেট ডিস্টাল কনভলিউটেড টিউবুলের একটা ইম্পর্টেন্ট চ্যানেল হচ্ছে ইনাক, কীভাবে কাজ করে আমরা জানি। দেন ROMK চ্যানেলের মাধ্যমে পটাশিয়াম রিলিজ হয়, প্রোটন এটিপেজের মাধ্যমে প্রোটন রিলিজ হয় সেলের ভিতর থেকে লুমেনে। দেন এটা কার উপরে কাজ করে, কিসের উপরে ডিপেন্ডেন্ট, চ্যানেলটা অ্যালডোস্টেরনের উপরে ডিপেন্ডেন্ট। অ্যালডোস্টেরন যদি বেশি সিক্রেশন হয়, প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরিনিজম অথবা সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরিনিজম। প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরিনিজমের আরেক নাম কোন সিনড্রোম। আরেকটা কন্ডিশন আছে যেখানে ইনাক চ্যানেলটা হাইপার সেন্সিটিভ, সেটা হচ্ছে লিডল সিনড্রোম। তো এই সবগুলো কন্ডিশনে হাইপার টেনশন উইথ হাইপোক্যালেমিয়া উইথ মেটাবলিক অ্যালকালোসিস পাইতেছি। এছাড়াও কি আছে, অ্যামিলোরাইট এবং স্পাইনোল্যাকটন কীভাবে ব্লক করে আমরা বলছিলাম, ঠিক আছে। আর কার্ডিওলজি পড়ার সময় আমরা বলছিলাম এট্রিয়াল নেট্রিউরেটিক পেপটাইড, ভেন্ট্রিকুলার নেট্রিউরেটিক পেপটাইড, তারা ডাইউরেটিক হিসেবে কাজ করে এবং 1% সোডিয়াম রিঅ্যাবজর্পশন ইনহিবিট করে। এই 1% সোডিয়াম যে রিঅ্যাবজর্পশন ইনহিবিট করতেছে, এটা কোথাকার, লেট ডিস্টাল কনভলিউটেড টিউবুলের যে সোডিয়াম রিঅ্যাবজর্পশন হতেছিল সেটা। সো সোডিয়াম রিঅ্যাবজর্পশন হবে না, সোডিয়াম যখন রিঅ্যাবজর্পশন হবে না এই 1%, তখন কী হইতেছে,
ব্লাডের অসমোলারিটি কমতেছে, ব্লাডের অসমোলারিটি কমতেছে মানে বিপি কমতেছে। এএনপি এবং বিএনপিতে কী হয়, হার্ট ফেলার রিলিজ হয়। হার্ট ফেলারের পেশেন্টের আমরা চাই বিপিটা নর্মাল থাকুক বা বেশি না বাড়ুক, এই জন্য এইখানে এএনপি বা বিএনপির ভূমিকা আছে।